অথচ একটা জায়গায় যদি স্ট্রিক্ট স্টেপ নিত এগুলো কিন্তু বন্ধ হয়ে যেত, কিন্তু না, সরকার এটা দিচ্ছে না। আমার ধারণা সরকার একটা গ্রুপকে তার হাতে রাখতে চায়, আমি নিশ্চিত নই, তারপরও খুব কম সম্ভাবনা থাকলে আমাদের এটা নিয়ে অনেক সিরিয়াস অ্যালার্মিং দিতে হবে। সরকারের একটা অংশ ক্ষমতাকে এক্সটেন্ড করতে চায় বলে মনে হয় নানান রকম পদক্ষেপে। এখন তারা যদি সেটা চান, মাঠে সম্ভাবনা আছে যারা নির্বাচন একটা স্পেসিফিক টাইমের মধ্যে চান তাদের সাথে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হওয়ার। আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে এরকম, প্রশ্নের ঢঙে, আমিও খুব কনফিডেন্টলি বলছি না, কিন্তু সন্দেহগুলো মানে মাঠে রেখে দেওয়া দরকার আছে। সরকার কি মনে করছে তাহলে তাদের সাথে মাঠে কমব্যাট করার জন্য আমার একটা ফোর্স দরকার, তাই আমি এদেরকে ছাড় দেবো? না হয় আমি এই প্রশ্নটা করি। ওড়না নিয়ে এক ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছিল, একটা মেয়ে কিভাবে ওড়না পড়বে সেইটার সে ঠিক করে দিচ্ছে এবং তার স্বীকৃতি আছে। আদালতে দাঁড়িয়ে অন ক্যামেরা তিনি কথা বলছেন, অত্যন্ত অশ্লীল ভাষায় তিনি ক্যামেরার সামনে কথা বলছেন, তিনি মেয়েটাকে কি বলেছেন না বলেছেন। ওদের সারা রাত একটা থানায় কিছু লোক পুলিশকে হুমকি ধামকি দিচ্ছে, লাইভ করছে। এটা কবেকার কথা? এই কিছুদিন আগে, যখন পুলিশের শক্তি তৈরি হয়েছে, মিলিটারি মাঠে আছে। আপনি যাকে গ্রেফতার করেছেন কোর্টে যাবে, কোর্ট ডিসাইড করবে কি হবে। থানায় এগুলো হতে দিয়েছেন তো? শেষ পর্যন্ত এই চাপে তাকে ছেড়ে দেওয়া হলো এবং ওই নারীকে মামলা প্রত্যাহার করতে হয়েছে তো। তার মানে আমার কাছে যেটা মনে হয় সরকার এগুলো পরিকল্পিতভাবে ছাড় দিচ্ছিল, কিন্তু এখন বিপদ যেটা হয় সেই ফ্রাঙ্কেনস্টাইনের দানবের মতো, ওই দানবকে ও তার মাত্রা ছাড়াতে থাকে, ও তার পাওয়ার এনজয় করতে থাকে এবং যত দিন যাচ্ছে সে আরো শক্তিশালী হয়ে উঠছে। কারণ ললেসনেস বা স্টেটলেসনেস তো কারো কারো কাছে খুব মজার ব্যাপার। স্টেট তো একটা কোয়ার্সিভ ফোর্স, আমি চাইলে তো যে কোনো কিছু করে ফেলতে পারি না। যে মানুষটা এখন দেখুন এই যে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স বা এই নামের প্রতিষ্ঠানটা, সে তো তার পাওয়ার দেখলো, সে দেখলো তার একটা হুমকিতেই এরকম ঘটনা ঘটে যায়, তাহলে সে নিজের এই যে একটা তৃপ্তি তৈরি হলো আমি এত কিছু করতে পারি, প্লাস তারা অনেকে ইউজড হতে শুরু করবে। এরপর দেখবে এটা মার্সেনারির মতো ইউজড হবে, কেউ ওদেরকে ভাড়া করবে যে তুমি এর বিরুদ্ধে এটা করো। হয়েছে না র্যাব যখন সরকারের কাজে খুন্নখুনি শুরু করলো, পরে প্রাইভেট প্র্যাকটিস হয়েছে না, নারায়ণগঞ্জের 7 ভাড়া করেছে। আমি ধারণা করি এই মব এখন ভাড়া তৈরি হবে, ভাড়া হয়ে তাদেরকে লেলিয়ে দেওয়া হবে। অনেক ক্ষেত্রে সরকার পছন্দ করবে না এমন কাজ করবে এবং আমি একটা এনার্কির পরিস্থিতি দেখতে পারবো। খেয়াল করুন, পুলিশ কিন্তু ইনক্রিজিংলি শক্তিশালী হচ্ছে, কিন্তু দেখা গেছে যে পরবর্তীতে বহু ক্ষেত্রে এগুলো আরো বেশি বেড়েছে, কারণ সরকারের এই যে রিলাক্টেন্স ছিল এখন সরকারের জন্য খুব ঝুঁকি তৈরি করছে এবং সরকার বিপদে পড়বে বলে আমি মোটামুটি নিশ্চিত। যে কথাটা বলছিলেন তো মব কালচার এবং তার পরিণতি নিয়ে মামলা, আপনি এই প্রসঙ্গে আপনার কি কিছু বলার আছে? হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করেন, যে জিনিসটা নাকি আসলে সবচেয়ে অ্যালার্মিং, যেটা যে একটা সরকারের দৃষ্টিভঙ্গিটা কি হবে। ধরুন একটা ঘটনা ঘটলো, আপনিও ঘটালেন আমিও ঘটাইলাম, এখন আমি সরকারের আপনজন, অথবা আমার দিকে তাকাবে না কিন্তু আপনার দিকে তাকাবে, আপনার বিরুদ্ধে মামলা হবে, আমার বিরুদ্ধে মামলা করতে গেলে মামলা হবে না। এটা কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গি হতে পারে না। সরকারের দৃষ্টিতে সবাই সমান। ওই যে আমরা ছোটবেলায় শুনতাম না কাজীর বিচার, সে তাকাতো না সে কার বিচার করতেছে, সে ব্যক্তির দিকে তাকাতো না, সে তাকাতো ঘটনার দিকে। তো এইটাই হলো একটা আইডিয়াল গভর্নমেন্টের অ্যাটিটিউড হওয়া উচিত। হচ্ছে কি দেখেন, আমি সিম্পলি যে মব কালচারের কথা বলতে চাই, জাহাজের কথা বললেন, হচ্ছে না কেন বলছি হচ্ছে না এই কারণে, এই যে জাহাজের কথা বললো না, যে মাজার ভাঙা, এই মাজার ভাঙাটাকে মনে করেন সরকার থামাতে চেয়েছে। প্রথমে 1-2 মাস উনি ছাড় দিলাম ছাড় না হয়, কিন্তু কখনো থামাতে চেয়েছে? কখনো। একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, এখানে সোজা 2টা গ্রুপিং আছে। ওরা হলো যে আহলে সুন্নাতপন্থী, মাজারপন্থী। আমাদের দেশে ভাই সত্যি কথা বলতে আমাদের এখানে তো মাজারপন্থী অনেক লোক আছে এবং কয়েকটা আমাদের কিন্তু একটা রিজিয়ন আছে, চট্টগ্রাম, সিলেট, এই সমস্ত এলাকাগুলি, ব্রাহ্মণবাড়িয়া, এগুলি কিন্তু মাজারপন্থীদের এখানে কিন্তু প্রভাবটা বেশি। এখন এই আহলে সুন্নাত যাদেরকে বলা হয়, দেখেন ঢাকা শহরে গত কয়েকদিনে, গত ধরেন আপনার 1 মাস না, গত 20 দিনের মধ্যে দেখেন কতগুলি ধর্মীয় অনুষ্ঠান কিন্তু হয়ে গেল। জামাতরা করলেন, বড় বড় জায়গা দিল, হেফাজত করলো, এটার জন্য বড় জায়গা দেওয়া হলো। তো আহলে সুন্নাত কিন্তু একটা বড় অনুষ্ঠান করেছিল, সারা দেশ থেকে তাদের অনেক লোক এসেছিল। তাদেরকে গভর্নমেন্ট জায়গা দিতে যে এত তাই এনে করলো কেন? একবার বলে সে যাও ওই মাঠে, একবার বলে যে এখানে দিবে না, সোরের উদ্যানে দিবে না জায়গা, পাঠালো যে কি একটা বিএনপি পাঠাচ্ছিল, ওখানে কি দাম, কি মাঠ জানিছিল একটা, হ্যাঁ ওই মাঠে পাঠাইলো, ওই মাঠে যাবে তো না, ওই মাঠে দেওয়া হবে না। শেষ পর্যন্ত আরেক, মানে আমার কাছে মনে হচ্ছিল যে আওয়ামী লীগ আমলে পুলিশ যা করেছিল ঠিক সেই কাজটাই আহলে সুন্নাতের সঙ্গে করতেছে। তাহলে শেষ পর্যন্ত জায়গা দেওয়া হলো কোথায়? প্রেস ক্লাবে। ভেরি ইন্টারেস্টিং পয়েন্টটা কি আমি বলি আপনাকে, ওই দিন আমি বিকেলবেলায় আমি এই নিউজটা খুঁজতেছিলাম, মানে সন্ধ্যার পরে। আমাদের মিডিয়াগুলো এই নিউজটার কোনো কেউ কভার করে নাই, আমি মিডিয়াগুলো রিপোর্টটা পাই নাই। পরে আমি এক পত্রিকাকে ফোন করলাম, কি ভাই আপনার এই নিউজটা একদম ব্ল্যাক করে দিলেন, ব্ল্যাক আউট করে দিলেন নাকি? তুমি বলছে না, এটা তো করার কথা না, তুমি খবর নেন। তারপরে সে কিছুক্ষণ পরে একটা ডাবল কলমে একটা নিউজ করে আমাকে পাঠাইলো, এই নিউজটা আমি দিয়েছি, মানে আমি বলার প্রায় 2-3 ঘন্টা পরে। তো এটা কেন কোনো টিভিতে নিউজ দেখায় নাই?
কি কারণে দেখে নাই? তার মানে সরকারের এখানে একটা ভূমিকা আছে। সরকার এক চোখে তেল বেচতেছে, আরেক চোখে নুন বেচতেছে। কারণ সরকার মনে করতেছে যে তারও একটা লাইন আছে। এখন একটা অন্তর্বর্তীকালীন, সব সরকারের একটা লাইন থাকবে, অস্বাভাবিক কিছু না, কিন্তু এটা অন্তর্বর্তীকালীন সরকার যারা নাকি নিরপেক্ষতার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিয়েছে, তাদের কাছে তো এটা আমরা আশা করি না। এবং তারা যখন এই আজকে কিন্তু হরতাল ছিল, দেখেন ইন্টারেস্টিং, এই পয়েন্টটা শেষ করে বলে, আজকে কিন্তু এটা ওরা কিন্তু আলোচনা কিন্তু হরতাল ডেকেছিল। চট্টগ্রামে বেধড়ক পিটাইছে ওদেরকে পুলিশ। আজকে হরতালটা কিসের প্রতিবাদে? যে গাজীপুরে তাদের একজন মসজিদের ইমাম এবং খতিব ছিল, মৌলানা রইসুদ্দিন নামে এক ভদ্রলোক, তার বিরুদ্ধে কি কি সমস্ত অভিযোগ দিয়ে তারা পিটিয়ে মেরে ফেলেছে। তো অভিযোগ দিয়ে মারা যায়, সত্য মিথ্যা প্রমাণ করতে হবে না, মবে এবং সেই হত্যা ঘটনায় তারা কোনো মামলা পর্যন্ত হয় নাই, মামলা নেয় নাই। ওই যে একটু আগে আমাদের আইন উপদেষ্টা বললো না যে মামলা করলে তো আমরা না করতে পারি না, তো এখানে না করলো কে? এখানে না করলো কে? যাই হোক, অন্য প্রসঙ্গে যাই। আর জাহিদ, আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে কাল দেশে ফিরছেন। রাজনীতিতে এর কোনো প্রভাব আছে? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রভাব আছে বেগম খালেদা জিয়ার ব্যাপারে। আমি একটা ইন্ট্রো অনেক জায়গায় দেই যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে অনেকের কথা স্মরণ করি, অনেককে সামনে আনি। আমি মানে সবচেয়ে কম কথা বলা হয়েছে, মানে আনসাং হিরো বলে যে, সেরকম একটা ব্যাপার কিন্তু বেগম খালেদা জিয়া। কেন বলছি? আমরা এভাবে চিন্তা করি তো বিএনপি পৃথিবীর বহু স্বৈরাচারী দেশে এই ঘটনা ঘটেছে, মানে শেখ হাসিনা শেষ পর্যন্ত ডিফিটেড কেন হয়েছে? আমি যদি বলি জবাব হচ্ছে বাংলাদেশে একটা বিএনপি ছিল। কম্বোডিয়া হুন সেন পরাজিত কেন হয় নাই? সে তার সুন্দর মতো তার ছেলে হুন ম্যানেটের হাতে 27 বছর রাজত্ব করে ছেলের হাতে দিয়ে গেল। শেখ হাসিনা যেমন পরিকল্পনা করছিলেন সে সফল হলো। সে কেন সফল হলো? কারণ ওখানে 14 সালের পর থেকে কোনো সাস্টেনেবল, ওই 14 সালে ওরা মোটামুটি বিরোধী দলকে শেষ করে ফেলতে পেরেছে। এরপর থেকে আর কোনো সিগনিফিকেন্ট বিরোধী দল ছিল না যে যাকে ক্রমাগত চ্যালেঞ্জ করে। আর হলেও ছোট ছোট হয়ে যায়, একটা পর্যায়ে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। ধরুন তথাকথিত জাতীয় পার্টির মতো যদি হতো, জাতীয় পার্টি ছোট দল, সে নেগোশিয়েট করে কম পেয়েছে, বিএনপি যদি নেগোশিয়েট করতো। বেগম জিয়া জেলে গেছেন, তার লিভার সিরোসিস আছে। আমি ডাক্তার হিসাবে জানি, ডাক্তার যারা নন তারাও জানেন এটা কত টাফ একটা ডিজিজ, এটা একটা ফেটাল ডিজিজ। ওনার এখন লিভার ট্রান্সপ্লান্ট করার মতো ফিটনেসও নেই, কিন্তু ওনার বয়স এবং সব কিছু মিলে আমরা যদি এভাবে চিন্তা করি, 18 সালের নির্বাচনের আগে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং করে বিদেশে যেতেন, কিছু সিট টিট পাবেন, ওনার দল যদি ওই ফাইটটা না করতো, উনি বিদেশে গিয়ে খুব সুন্দর মতো তার প্রস্তাব ছিল না থেকে পারে না। 24 সালে উনি নির্বাচনে গেলেন না, একই কথা তো। উনি যদি তখনও এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে যেতেন, আমি একটুকু জেনে বলছি, কয়েকজন রাজনৈতিক নেতা বিভিন্ন দলে তার সাথে দেখা করতে গেছে, উনি ক্রমাগত সবাইকে এই একটা কথাই বলেছে যে নির্বাচনে যত বেশি, ওনারা তো যাবেন না, সিদ্ধান্ত নিয়েছে যত মানুষ না যায় আপনারা সেই চেষ্টা করেন। তো সেই মানুষটা আসলে ক্রমাগত নিজের জীবনের আয়ু স্যাক্রিফাইস করেছেন, এটা কিন্তু ফ্যাক্ট। উনি মানুষ, ওনার শাসন ব্যবস্থা, উনি যে সময় ক্ষমতায় ছিলেন, সমালোচনা আছে, বিশেষ করে সর্বশেষবারের সরকারের তো অনেক সমালোচনা আছে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের এই গণতান্ত্রিক লড়াইয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। এবার রাজনৈতিক প্রভাবে আসি, সেটা হচ্ছে আমরা যত যাই বলি না কেন এটা যোগাযোগের যুগ, এখন চাইলে যে কারোর সাথে ফোনে কথা বলা যায়, ভিডিওতে কানেক্টেড হওয়া যায়, কিন্তু আসলে এটা সরাসরি যোগাযোগের, সামনাসামনি যোগাযোগের মতো হয় না। যেন তারেক রহমান দীর্ঘদিন বাইরে আছেন, উনি এখনও, আমি জানি না তাদের দলের কৌশল কি, উনি এখনও যেহেতু আসছেন না, এবং বেগম খালেদা যেহেতু ফিরে আসছেন, খুব ফিট না হলে অন্তত ওনার যদি সাইকোলজিক্যালি উনি মোটামুটি ফিট থাকেন এবং সাউন্ড থাকেন, তাহলে দেশের যে রাজনৈতিক যে সংকট আছে, তার দল পরিচালনার যা যা ব্যাপার আছে, সেগুলো তিনি এক্সিকিউট করতে পারবেন। এবং আমরা একটা কথা ভুলে যাব না, রাজনীতিবিদ কিন্তু বেগম খালেদা জিয়া, জিয়া না ইভেন, মানে জিয়া সম্পর্কে এখনো তার দল জিয়াকে প্রচুর ব্র্যান্ডিং করে। জিয়া ক্ষমতায় এসছেন, এসে দল তৈরি করেছেন, ক্ষমতায় আসে সবাই দল তৈরি করতে পারে না, এসে তো পারে নাই, এসে ডাবল সময় ক্ষমতায় ছিল, কিন্তু উনি একটা গ্রুপ অফ গ্রিডি পিপল, ক্লাউন কতগুলো তৈরি করেছেন। কিন্তু বিএনপিকে রাজনৈতিক দল হিসাবে যে কনভার্ট করা, এটা বেগম খালেদা জিয়া করেছেন। উনি এরশাদ বিরোধী আন্দোলনের সময়, পরবর্তীতে দফায় দফায় বিরোধী দলে ছিলেন, নির্বাচন করে জিতে এসছেন। সো ওনার রাজনৈতিক প্রজ্ঞার প্রতি আমাদের আস্থা রাখতে হবে। সো উনি ওনার দলে এখন যে পরিস্থিতি আছে, এবং বাংলাদেশের সামনের পরিস্থিতিটা খুব সিকিউর না। আমাদের প্রধান উপদেষ্টা যতই বলুন না কেন ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন হবে, বহু আলামত আছে যেগুলোর মধ্যে মনে হয় যে অনেকেই আছেন, অনেকেই চান, এমনকি সরকারের একটা অংশকেও আমি এর সাথে জড়িত বলে মনে করি, বিশ্বাস করি যে নির্বাচনকে আনসার্টেইন করা এবং ক্ষমতা এক্সটেন্ড করা। সো এই সময় দলকে নেতৃত্ব দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, এবং বেগম খালেদা জিয়া নিশ্চয়ই ভ্যালু অ্যাড করতে পারবেন।